আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান। কাতারে সরকারি সফর শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধান সহ উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ৩ মে কাতারে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানাবো, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে যুক্তরাষ্ট্রের F-18 যুদ্ধ বিমান বিধ্বস্ত, ওয়াশিংটনের মিডিয়ার গোপনীয়তা উন্মোচিত। পাসটুডে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ব্যবহারকারীরা লোহিত সাগরে আমেরিকার অত্যাধুনিক F-18 যুদ্ধ বিমান ধ্বংসের ঘটনাকে ইয়েমেনের একটি কৌশলগত সাফল্য এবং আমেরিকার সামরিক ও মিডিয়ার ব্যর্থতার লক্ষ্য হিসেবে অভিহিত করেছে, যেখানে হুতি বিদ্রোহীদের হামলায় যুক্তরাষ্ট্রের USS হ্যারি এস ট্রুম্যান থেকে বিমানটি বিধ্বস্ত হয়। এরপর জানাবো, 7 সপ্তাহ ধরে গাজায় সাহায্য প্রবেশ করেনি ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের 3 দেশের প্রতিবাদ। ইসরায়েল গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে, এই অঞ্চলে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। একই সঙ্গে জাতিসংঘে ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থা UNRW এর মিডিয়া অফিস ঘোষণা করেছে 7 সপ্তাহের বেশি সময় ধরে গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করেনি। এদিকে এই ইসরায়েলিরা বেরিয়ে যাও, কোরিয়ান রেস্তোরাঁ এবং গ্রিক ক্যাফেগুলোতে মানুষকে খোঁদের জন্য নয়। পাসটুডে আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে বহু সরকারি ও বেসরকারি কেন্দ্রে ইসরায়েলি পাসপোর্টধারীদের বহিষ্কারের পথ বেছে নিয়েছে। বিশেষ করে জাপান এবং কোরিয়ান ক্যাফেগুলো থেকে ইসরায়েলিদেরকে বের করে দেওয়া হচ্ছে। তাদেরকে নর খাদক আখ্যায়িত করে তারপর সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে। জানাবো, শুল্ক আরোপের পর আমাদের ভয় দেখানো যাবে না, আমেরিকাকে বলছে চীন। মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রে মোতায়েন চীনা রাষ্ট্রদূত বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক নেওয়ার সিদ্ধান্তের মাধ্যমে ওয়াশিংটন বেইজিংকে ভয় দেখাতে পারবে না, কারণ চীন কখনোই শুল্ককে ভয় পায় না। চীন সবসময় শুল্ক কথা মাথায় রেখে তারপর ব্যবসা পরিচালনা করে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইয়েমেনের হাতে আমেরিকার F-18 যুদ্ধবিমান বিধ্বস্ত, ওয়াশিংটনের মিডিয়ার গোপনীয়তা উন্মোচিত। পাসটুডে জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্যবহারকারীরা লোহিত সাগরে আমেরিকার অত্যাধুনিক F-18 যুদ্ধবিমান ধ্বংসের ঘটনাকে ইয়েমেনের একটি কৌশলগত সাফল্য এবং আমেরিকার সামরিক মিডিয়ার ব্যর্থতা হিসেবে অভিহিত করেছে। মার্কিন নৌবাহিনী সোমবার জানিয়েছে, USS হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় নাবিক সামান্য আহত হয়েছে জানিয়ে নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, রণতরী যুদ্ধবিমান রাখার স্থান, সেখানে হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের F-18 একটি বিমানকে বিধ্বস্ত করা হয়েছে। এ সময় ক্রু যুদ্ধবিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে যুদ্ধবিমান সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত ট্র্যাক্টর দুটি সাগরে বিধ্বংস হয়ে হারিয়ে গেছে। প্রথম দিকে ঘটনাটিকে প্রযুক্তিগত ত্রুটি বলে অভিহিত করলেও পরবর্তী কিছু মার্কিন মিডিয়ার সূত্র থেকে জানা গেছে, এমনি ক্ষেপণাস্ত্রের আঘাতে জাহাজটি দ্রুত গতিতে চলছিল, যা ওয়াশিংটনের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। উল্লেখ্য, গত
ডিসেম্বরেও ইউএসএস গেটিসবার্গ জাহাজ থেকে ভুলবশত একটি F-18 বিমান গুলি করে ফেলে দেওয়ার কথা স্বীকার করে মার্কিন কর্তৃপক্ষ, যদিও তখন ইয়েমেনের বিমান বিরোধী আক্রমণ চলছিল। সোশ্যাল মিডিয়ার প্রতিক্রিয়া থেকে জানা গেছে যুক্তরাষ্ট্রের মিথ্যা প্রকাশিত তথ্য। পাসটুডে আরও জানিয়েছে এক্স প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা F-18 যুদ্ধবিমান ধ্বংসের ঘটনাকে প্রযুক্তিগত ত্রুটি নয় বরং ইয়েমেনি প্রতিরোধের সামনে আমেরিকার অপারগতা বলে উল্লেখ করেছেন। 7 সপ্তাহ ধরে গাজায় সাহায্য প্রবেশ করেনি ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের 3 দেশের প্রতিবাদ। পাসটুডে জানিয়েছে গাজার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের মানবিক সাহায্যকে অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা জানিয়েছে 3টি ইউরোপীয় দেশ। ইসরায়েল গাজা ক্রসিং বন্ধ করে দিয়েছে এবং এই অঞ্চলে ত্রাণ প্রবেশে বাধা দিচ্ছে। একই প্রসঙ্গে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ ও কর্মসংস্থা UNRW এর মিডিয়া অফিস ঘোষণা করেছে 7 সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করেনি এবং আমরা গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মানবিক সাহায্যের উপর দীর্ঘতম নিষেধাজ্ঞা প্রত্যক্ষ করছি। ইনার বরাত দিয়ে পাসটুডে আরও জানিয়েছে স্পেন, বেলজিয়াম এবং আয়ারল্যান্ড সহ 3টি ইউরোপীয় দেশ গাজার বিরুদ্ধে ইসরায়েলিদের মানবিক সহায়তাকে অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা জানিয়েছে। মানবিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে স্পেন। মানবিক সাহায্যে যুদ্ধের হাতিয়ার হওয়া উচিত নয় বলছে বেলজিয়াম। ইসরায়েল নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক আইন উপেক্ষা করেছে বলছে আয়ারল্যান্ড। অন্যদিকে জাতিসংঘে আয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি ফার্গাল মিটেন বলেছেন, গাজা এবং পশ্চিম তীরে আমরা যা দেখছি তা নিশ্চয়ই আইন, নিরাপত্তা পরিষদ এবং একটি প্রতিষ্ঠান হিসেবে জাতিসংঘের অখণ্ডতার প্রতি সম্পূর্ণ বিপরীত। এই ইসরায়েলা বেরিয়ে যাও। কোরিয়ান রেস্তোরাঁ এবং গ্রিপ ক্যাফেগুলোতে মানুষ খেকোদের জন্য নয়। পাসটুডের বিভিন্ন দেশের বহু সরকারি ও বেসরকারি কেন্দ্র ইসরায়েলি পাসপোর্টধারীদের বহিষ্কারের পথ বেছে নিয়েছে। পাসটুডে আরও জানিয়েছে, মনে করা হচ্ছে শিশু হত্যাকারী ইসরায়েলি পাসপোর্টধারীরা, এমনকি তাদের রাষ্ট্রদূতরাও আজকাল অবাঞ্ছিত সেলিব্রিটি হয়ে উঠছে। যেখানেই তারা পা রাখেন লোকেরা তাদেরকে ফিলিস্তিনি পতাকা দিয়ে স্বাগত জানায়। এজন্য লজ্জাজনক বিশ্ব ভ্রমণ শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার রেস্তোরাঁ থেকে গ্রিক ক্যাফে পর্যন্ত। এশিয়া দয়া করে অপরাধীদের খাবার পরিবেশন করবেন না। দক্ষিণ কোরিয়া। এ সপ্তাহে সিউলে বেশ কয়েকজন কোরিয়ার নাগরিক ইসরায়েলি রাষ্ট্রদূতকে দেখে বেশ বিরক্ত হয়ে বলেছিল, মিস্টার অ্যাম্বাসেডর, এটা নরখাদকদের জায়গা নয়, দয়া করে চলে যান এবং সকালের নাস্তার সঙ্গে গণহত্যা ভোজন করবেন না। তারা রাষ্ট্রদূতকে ইসরায়েলি পতাকা হাতে দরজার দিকে নিয়ে যায়। ইউরোপ ইসরায়েলি সৈন্যদের প্রবেশে নিষেধাজ্ঞা। গ্রিস, আপনি কি চান গ্রাহকরা পালিয়ে যাক? আফ্রিকা বলেছে, আমাদের স্থান শিশু হত্যাকারীদের জন্য নয়। আফ্রিকান ইউনিয়ন জানিয়েছে, মানুষের ভালো লাগার মতো এসব ঘটনা বিশ্বজুড়ে ঘটেই যাচ্ছে। এর আগে ইথিওপিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ভেবেছিলেন যে তিনি আফ্রিকান ইউনিয়নে শান্তি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে একটি বক্তৃতা দিতে পারবেন, কিন্তু তিনি তাকে দরজার বাইরে বের করে দেয়া কথা ভাবেন। স্পষ্টই আফ্রিকান দেশগুলো ভুলে যায়নি যে গাজায় শিশুদের মাথা দিয়ে ইসরায়েল কিভাবে ফুটবল খেলে। কাতারের সফর শেষে দেশে ফিরলেন সেনাবাহিনী প্রধান। কাতার সফর শেষে আজ দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সফরকালে তিনি কাতারের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কাতার সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ, অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর উপপ্রধান সহ উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। গত 3 মে সেনাবাহিনী প্রধান কাতার অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট শেখ জোয়ান বিন হামাদ বিন খলিফা আল থানি এর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উভয় দেশের অলিম্পিক কমিটির গুরুত্বপূর্ণ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে, খেলাধুলা বিষয়, প্রশিক্ষণ, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশের অলিম্পিক ভিলেজ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। পরদিন 4 মে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুর রহমান বিন হাসান বিন আলী আল থানি এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শেখ আব্দুল আজিজ বিন ফয়সাল বিন মোহাম্মদ আল থানির সঙ্গে পৃথক পৃথক সৌজন্য বৈঠক করেছেন।